গল্পের শুরুতে আমরা দেখি যে আমেরিকার একজন বড় ব্যবসায়ী পার্কের ছেলে এমন একটি রোগে আক্রান্ত যে ব্যাপারে ডাক্তাররাও কিছু বুঝতে পারে না। তাই সব পথ বন্ধ হয়ে যাওয়ার পর এই ছেলের চিকিৎসার জন্য কোরিয়া থেকে শামানদের ডাকা হয়। এরা এমন লোক যারা এই পৃথিবীতে বাস করলেও মৃত মানুষদের সাথে কথা বলতে পারে এবং তাদের সাথে সম্পর্কিত এই পৃথিবীর মানুষদের সমস্যা সমাধান করতে পারে। বলা যায় এই পৃথিবীতে যে জিনিসগুলো দেখা যায় না তাদের সাথে মিলিত হওয়া, লড়াই করা এবং তাদের নিয়ন্ত্রণ করাই এদের কাজ। তারপর আমরা হারিম নামে একজনের সাথে পরিচিত হই, যিনি তার সহকারীর সাথে এই ছেলের চিকিৎসার জন্য এসেছে। যদিও ছেলেটির মা এই সব বিষয়ে মোটেও বিশ্বাস করে না, তবুও এখন তাদের আর কোনো উপায় নেই। এরপর ছেলেটিকে বাঁচানোর জন্য হারিম এই ছেলেকে পরীক্ষা করার জন্য কিছু রিচুয়াল করে এবং তিনি জানতে পারে যে এই ছেলের যে সমস্যা রয়েছে তা তার বড় দাদা মানে তার বাবার দাদুর সাথে সম্পর্কিত। এই বিষয়ে কথা বলার জন্য হারিম পার্কের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। তিনি জানতে পারে যে পার্কের পুরো পরিবার বহু বছর আগে কোরিয়া থেকে আমেরিকায় চলে এসেছিল, আর পার্কের দাদা 100 বছর আগে মারা গিয়েছে, যার কবর কোরিয়াতেই রয়েছে। পার্ক আরও বলে তাদের পরিবারে জন্ম নেয়া প্রতিটি বড় ছেলের সাথে এমন সমস্যা হয়, যেমন তার বড় ভাই, তিনিও এমন একটি অজানা রোগে মারা গিয়েছিলেন এবং এখন তার ছেলের সাথেও একই সমস্যা হচ্ছে। এসব শোনার পর হারিম পার্ককে আশ্বাস দেয় যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাদের আরও কিছু লোকের সাহায্যের প্রয়োজন হবে। এই সমস্যাটি একটু জটিল এবং তাদের কোরিয়াতেও যেতে হতে পারে। এরপর আমরা কোরিয়াতে কিমের সাথে পরিচিত হই, যিনি একজন ফেংশুই বিশেষজ্ঞ। তার কাজ হলো মৃত মানুষদের জন্য এমন জায়গা খুঁজে বের করা যেখানে কবর দেওয়ার পর তাদের আত্মা শান্তি ও স্বস্তি পায়, যাতে তাদের কোনো সমস্যা না হয়। কারণ যদি আত্মাদের কোনো সমস্যা হয় তবে তারা তাদের পরিবারকে বিরক্ত করে। যেমন এখনও একজন বৃদ্ধ মহিলা তার পরিবারের স্বপ্নে এসে তাদের বিরক্ত করতে শুরু করেছে, কিন্তু কিমের মতে তার সমস্যা কবরের জন্য ছিল না। আসলে সেই বৃদ্ধ মহিলার নাতি তার দাঁত লুকিয়ে রেখেছিল, যার কারণে তিনি রেগেছিলেন। সেই বৃদ্ধ মহিলার দাঁত ফিরিয়ে দেওয়ার পর সমস্যাটি সমাধান হয়ে যায়। এরপর আমরা দেখি যে এখানে কিমের সাথে হারিম দেখা করতে এসেছে। হারিম তাকে পার্কের ব্যাপারে আর তার ছেলের সমস্যার কথা বলে এবং এই সমস্ত সমস্যা কোরিয়ার মাটির সাথে সম্পর্কিত, কারণ ছেলেটির বড় দাদাকে এখানে কোরিয়ায় কবর দেয়া হয়েছে। হারিম বলে পার্কের দাদাকে হয়তো নিয়ম মেনে কবর দেয়া হয়নি, আর তাই তাদের সাথে এসব হচ্ছে। তাই কবরটিকে যথাযথ নিয়ম মেনে আবার ঠিক জায়গায় কবর দিতে হবে। হারিমকে এই সমস্যা সমাধানের জন্য কিমের সাহায্যের প্রয়োজন, তাই কিমও রাজি হয়ে যায়। পরের দিন পার্কও কোরিয়াতে চলে আসে। পার্ক এখন কিমকে নিয়ে তার দাদার কবরের কাছে যায়, যা পাহাড়ের উপরে ছিল। এটি কোনো কবরস্থান না এবং এটি কোরিয়া ও জাপানের বর্ডারের খুব কাছে। এই কবরের আশেপাশে অনেক শিয়াল ঘুরছিল এবং এটি কোনো শুভ লক্ষণ না। এছাড়াও তার কবরের উপরে কোনো নামের প্লেটও নেই, শুধু কিছু নাম্বার আর কিছু মন্ত্র লেখা আছে। পার্ক বলে যে তার দাদু একজন আর্মির জেনারেল ছিলেন এবং এই জায়গাটি তার দাদুর কবরের জন্য তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হয়েছে। আর কিসুনে নামে এক মন্ক বা সাধুর কথায় তার দাদুকে এখানে কবর দেয়া হয়। তবে কিম তার কথা এখনও বুঝতে পারছিল না যে এই জায়গাটি কেন, আর সে এই নামের কোনো মন্কের ব্যাপারে আগে শোনেনি। তিনি বুঝে গিয়েছিল যে সমস্যাটি এই জায়গাতেই রয়েছে, তাই তিনি এই বিষয়টি হারিমের সাথেও আলোচনা করে। তিনি হারিমকে বলে এখানে অনেক খারাপ কিছু রয়েছে এবং আমি এই নেগেটিভ শক্তিগুলো অনুভব করতে পারছি। এছাড়াও কিম হারিমকে এখানে কাজ করতে নিষেধ করে, কারণ তিনি মনে করেন যে যদি তারা এখানে কাজ করে
তবে তাদের জীবনও বিপদে পড়তে পারে। যাই হোক, রাতে আবার হারিম, কিম এবং পার্কের মিটিং হয়। তখন পার্কের মন খারাপ দেখায়, কারণ তার ছেলের অবস্থা খুব খারাপ। তাই হারিম সিদ্ধান্ত নেয় যে তিনি পার্কের সাহায্য অবশ্যই করবেন এবং কিমকে বলে যে আমরা সেই কবরটি খোঁড়ার সময় একটি রিচুয়াল করব। এটি এমন একটি রিচুয়াল যার মাধ্যমে সেখানের মন্দ আত্মা থাকলেও তা বিভ্রান্ত হবে, আর এই ফাঁকে আমরা কবরটি তুলে নেব। এই ধারণাটি কিমের কাছেও ভালো লাগে, তাই তিনিও খননের জন্য রাজি হয়ে যায়। পরের দিন খননের কাজ শুরু হয়, যেখানে পার্কের আন্টিও ছিলেন, কারণ তিনি তার দাদুর মেয়ে এবং তার অনুমতি ছাড়া কবর খোঁড়া যাবে না। হারিম এখানে রিচুয়ালের সব জিনিসপত্র নিয়ে আসে, যার মধ্যে 5টি শূকরও আর কবর খোঁড়ার জন্য 5 জন মানুষও ছিল এবং এই শূকরদের এই কবর খোঁড়ার জন্য বলিও দেয়া হবে। একদিকে কবর খোঁড়ার কাজ শুরু হয়, অন্যদিকে হারিম মন্দ শক্তিকে বিঘ্নিত করার জন্য রিচুয়াল করতে শুরু করে। জোরে জোরে গান গাওয়ার সাথে হারিম তার ড্রাম নাচ করতে থাকে, লাঠি এবং ছুরি নিয়ে নাচতে থাকে। এটি করার সময় সে তার গাল কেটে ফেলে। তারপর কাছাকাছি রাখা শূকরের দেহগুলো কেটে তাদের রক্তও পান করে সে। তারপর তারা কবরটি পেয়ে যায় আর সেটি তোলা হয়। তবে তখনই একজন কর্মী সেখানে মাথাবিহীন একটি সাপ দেখতে পায় আর সবার অজান্তেই সে সাপটিকে মেরেও ফেলে। আর তখনই কাটা মাথার জায়গায় অল্প সময়ের জন্য এক মহিলার মাথা দেখা যায় আর সেটি এক ভয়ানক চিৎকার করে। সাথে সাথেই সেখানের আবহাওয়া খারাপ হয়ে যায়, তাই তারা কফিনটি পাশের একটি মর্গে রাখে, কারণ বৃষ্টিতে কবর দেয়া মোটেও শুভ বলে মনে করা হয় না। এরপর কিম সেই পাহাড়ের কাছের একটি টেম্পলে গিয়ে কিসুনের ব্যাপারে জানতে চায়। সেখানের এক বৃদ্ধ জানায় এই নামে কোনো মনক বা সাধু এখানে ছিল না। তখন কিম পার্কের দাদুর কবর সম্পর্কে জানতে চাইলে সে বৃদ্ধ বলে বেশিরভাগ লোকই সেই কবর সম্পর্কে কিছু জানে না, তবে এক সময় সবাই ভাবত এই কবরে ধন সম্পদ লুকিয়ে রাখা আছে এবং অনেকেই সেই কবর খুঁড়তে গিয়েছিল, তবে কেউ সেই কবর খুঁড়তে পারেনি আর ফিরেও আসেনি। অপরদিকে মর্গের এক কর্মী, যে হয়তো গুপ্তধনের কাহিনীটা জানতো, সেই কফিনটা খোলার চেষ্টা করে, যার ফলে পার্কের দাদুর আত্মা মুক্ত হয়ে যায়। ভাগ্যক্রমে হারিম এটা দেখে ফেলে। তারপর দেখা যায় সেই আত্মা আমেরিকায় পৌঁছে যায়, যেখানে পার্কের পরিবার বাস করে। সেখানে পৌঁছেই আত্মাটি পার্কের বাবা মাকে গলা টিপে মেরে ফেলে। এরপর দাদুর আত্মা পার্ককেও ভয় দেখানো শুরু করে। ঠিক তখনই কিম তাকে ফোন করে। ফোনে কিম তাকে বলে যে দাদুর আত্মা মুক্ত হয়ে গেছে, সে তোমার বাবা মাকেও হত্যা করেছে এবং সে এখন তোমাকে মারতে আসছে। যখন তিনি ফোনে কথা বলছিলেন, ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুরু হয়। জিজ্ঞাসা করলে জানা যায় যে সেখানেও কিম ছিল। ফোনে কিম এবং দরজায়ও কিম। ফোনে থাকা কিম পার্ককে বলে তুমি দরজা একেবারেই খুলবে না, হয়তো সেটি দাদুর আত্মা। তুমি নিজের খেয়াল রাখো, আমি শীঘ্রই তোমার কাছে আসছি, কিন্তু হ্যাঁ, তুমি জানালা খুলতে পারো। কিমের কথা মেনে তিনি দরজা খোলেন না, কিন্তু জানালা খুলে দেয় আর সেখান থেকে দাদুর আত্মাটি ভিতরে প্রবেশ করে। অর্থাৎ এই পুরো ফাঁদটি ছিল দাদুর আত্মারই। ফোনে দাদুর আত্মা কথা বলছিল এবং দরজার ওপারে ছিল আসল কিম, যিনি পার্ককে বাঁচাতে এসেছিল। দরজার কিম অর্থাৎ আসল কিম যখন হোটেলের স্টাফের কাছ থেকে চাবি নিয়ে পার্কের রুমে ঢোকে, তখন দেখে যে পার্ক সম্পূর্ণভাবে আত্মার দ্বারা পজেসড হয়ে গেছে। এখন পার্কের মাধ্যমে দাদু কিমকে বলে যে তিনি কেন তার নিজের পরিবারের পেছনে পড়েছেন। আসলে যখন আমেরিকা এবং জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন দাদু তার নিজের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করে অনেক টাকা উপার্জন করেছিলেন এবং সেই টাকার কারণে তাদের পুরো পরিবার আমেরিকায় গিয়ে বসতি স্থাপন করেছিল। কিন্তু যে দাদুর কারণে তারা ধনী জীবনযাপন করছে, তাদের কেউ কখনো তাকে সম্মান জানায়নি, তার কবরে আসেনি, তার জন্য প্রার্থনাও করেনি।
এই কারণেই তিনি এত রেগে আছেন। এরপর কিমের চোখের সামনে তিনি পার্ককে মেরে ফেলেন। তবে মৃত্যুর আগে পার্ক কিমকে একটি সাংকেতিক কথা বলে যায়, যা হলো দ্য ফক্স কাটস দ্য টাইগার্স ওয়েস্ট, মানে শিয়াল বাঘের কোমরে আঘাত করেছে। এই কথার অর্থ কিম একেবারেই বুঝতে পারে না। এখন দাদুর আত্মা পার্ককে মারার পর পার্কের ছেলেকে হত্যা করতে রওনা হয়। তাকে থামানোর জন্য কিমের কাছে এখন একটি মাত্র উপায় ছিল। তাই তিনি হারিমকে বলে যে দাদুর হাড়গুলো পুড়িয়ে ফেলো। তাই দাদুর হাড় পুড়িয়ে ফেলা হয়। এভাবে হাড় পোড়ানোর সাথে সাথে দাদুর আত্মা শেষ হয়ে যায় এবং সবাই মুক্তি পায়। কিন্তু গল্পটি এখানে শেষ হয় না। এই গল্পে এখনও একটি বড় টুইস্ট রয়েছে। দাদুর আত্মা চলে যাওয়ার পর কিম সেই কর্মীর সাথে দেখা করেন যিনি দাদুর কবর খোঁড়ার কাজ করছিলেন। সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তার স্বপ্নে বড় বড় মানুষের মাথাওয়ালা সাপ তাকে ভয় দেখাচ্ছিল। ভয়ে ভয়ে সেই লোকটি বলে যে এই সাপগুলো আমাকে মেরে ফেলবে। তখন কিম জিজ্ঞাসা করে এটি কবে থেকে হচ্ছে। লোকটি বলে যখন থেকে আমি কবরের ভিতরে সেই মানুষের মাথাওয়ালা সাপটি মেরে ফেলেছিলাম তখন থেকেই এমন হচ্ছে। সব কথার সত্যতা জানার জন্য কিম আবার দাদুর কবরে যান, যেখানে তিনি সেই মৃত সাপটি দেখতে পান। কিছু না ভেবে কিম যখন এই কবরটি আরও খোলে তখন এই কবরের নিচে তিনি আরেকটি ফাটা কফিন দেখতে পান। কফিনটি বেশ বড়, প্রায় 7-8 ফুট লম্বা, যা দেখে তিনি হারিম এবং তার অন্য সঙ্গীদের এখানে ডেকে আনেন। তারা সবাই মিলে সেই কফিনটি বের করে আনে, কিন্তু এখনও তারা এই বিষয়টি বুঝতে পারেনি যে দাদুর কবরের নিচে এই কফিনটি কেন খাড়া অবস্থায় রাখা হয়েছিল। এই কফিনটি চারদিক থেকে সিল করা। যেহেতু মাঝরাত ছিল তাই তারা এই কফিনের কিছু করতে পারেনি। তাই তারা কাছের সেই টেম্পলে কফিনটি রাখার সিদ্ধান্ত নেয়। এমনও হতে পারে যে এই কফিনে কোনো মন্দ আত্মা আছে, তাই যাতে সে আত্মা সহজে বেরিয়ে না যায় তাই হারিম মুগ ডাল এবং চাল একসাথে করে কবরের চারপাশে ছড়িয়ে দেয় এবং কফিনটি সিল করে তারা সেখান থেকে চলে যায়। এই কফিনের রহস্য জানার জন্য কিম এবং হারিম এখন দাদুর মেয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে দাদুর কবরের নিচে এই বড় কফিনটি কেন খারাপভাবে রাখা হয়েছে আর কিসুনে নামে মনকের ব্যাপারে সে কি জানে। দাদুর মেয়ে তখন বলেন কিসুনে কোরিয়ান ছিলেন না, তিনি ছিলেন একজন জাপানি মনক। বিভ্রান্তি তখন আরও বেড়ে যায় যে জাপানি লোকেরা তাকে কেন এখানে কবর দিল। এরপর আমরা হারিমের সহকারী বঙ্গিলকে দেখি, যাকে কোনো অদ্ভুত জিনিস ভয় দেখাচ্ছে। তিনি কিছু মন্ত্র পড়ে তার ভয় নিয়ন্ত্রণ করে এবং কফিনটি ঠিক আছে কিনা তা দেখতে যায়। সেখানে তিনি প্রায় 7 ফুট লম্বা এক পিশাচকে দেখে এবং সেটি কোনো মানুষকে খাচ্ছিল। এই পুরো দৃশ্য দেখে ভয়ে তিনি হারিমকে ডাকে। এদিকে তখন হারিম স্বপ্নে তার দাদির কাছ থেকে এই সমস্যার সমাধানের ব্যাপারে জানতে চেষ্টা করছিল, কারণ তার দাদিও তার সময়ের একজন খুব বড় শামান ছিলেন। কিন্তু বঙ্গিলের ডাক শুনে তিনি সেখান থেকে যেতে শুরু করে। তবে তার দাদি তার হাত ধরে ফেলে, যেন সে কোনো বড় বিপদ দেখে ফেলেছে। কিন্তু তবুও হারিম ঘুরে বাইরে যায়। তারা দুজনে মিলে সেই কফিনটি দেখে, যা এখন খোলা এবং খালি ছিল। অর্থাৎ বঙ্গিল যে 7 ফুট লম্বা লোক বা পিশাচ দেখেছিল সে এই কফিন থেকে বেরিয়ে এসেছে। এখানে কফিনে একটি হেলমেটও ছিল, যা কোনো সামুরাই বা জেনারেলের মনে হচ্ছিল। তারা তখন বুঝে যায় যে নিশ্চয়ই এই কফিনে যিনি ছিলেন তিনি একজন সামুরাই বা সৈনিক ছিলেন। এতক্ষণে এই ঘরের বাইরে সেই পিশাচটি এসে পড়ে। হারিম তাকে দেখে লুকিয়ে পড়ে। তবে সেটি জিজ্ঞাসা করে এই ঘরে কি কোনো মানুষ আছে। হারিম না বলে উত্তর দেয় এবং বলে আমি তো একটি গাছের আত্মা। তারপর সেই জেনারেল পিশাচটি তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি আমার পছন্দের খাবার আছে। হারিম ক্ষমা চেয়ে না বলে এবং তখন পিশাচটি বুঝে যায় যে ঘরে একজন মানুষই আছে। সে হারিমের উপর হামলা করে, তবে বঙ্গিল এসে তাকে বাঁচায়
এবং পিশাচের উপর একটি অস্ত্র দিয়ে হামলা করে। কিন্তু এই হামলায় তার উপর কোনো প্রভাব পড়ে না, কারণ সেই পিশাচটি খুবই শক্তিশালী এবং সে বঙ্গিলকে ধরে তার পেটে হাত ঢুকিয়ে তার পেট চিরে দেয় এবং বঙ্গিল তখন নিচে পড়ে যায়। তারপর হারিমকে কিছু করার আগেই সেখানে কিম এবং তার সহকারী পৌঁছে যায়। এবার এই পিশাচকে দেখে তাদের দুজনের অবস্থাও খুব খারাপ হয়ে যায়, কারণ এর আগে তারা কখনো এমন পিশাচ দেখেনি। এরপর দেখা যায় সকাল হতে চলেছে, তাই পিশাচটি একটি আগুনের গোলা হয়ে সেখান থেকে উড়ে যায়। সে সময় তারা বুঝতে পারে যে এই পিশাচ যাই হোক, এটি রাতে পুরো শক্তিতে থাকে, কিন্তু সকালে এটি তার শক্তি ব্যবহার করতে পারে না। তারপর দেখা যায় যে পিশাচটি বঙ্গিলের পেট ছিঁড়ে ফেললেও তার শ্বাস এখনও চলছিল, অর্থাৎ সে সম্পূর্ণভাবে মারা যায়নি। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বঙ্গিলের জ্ঞান ফিরে আসার পর তার চোখ অদ্ভুত দেখায় এবং এটি দেখে হারিম এবং কিম বুঝতে পারেন যে সে পজেসড হয়েছে। সেই পিশাচটি তাকে তার দাস বানিয়েছে এবং তারা জানতে পারে যে সেই পিশাচটি এখানে কোনো জিনিসের রক্ষা করছে। কোন জিনিসের এই কথা বঙ্গিল তাদের বলে না। এইসব কথার সত্যতা জানার জন্য কিম আবার সেই কবরের জায়গায় যায়। তিনি কবরটি খুলে তার প্রশ্নের উত্তর জানতে চান। তবে যখন তিনি কবরটি খোঁড়েন তখন তিনি এখানে সেই 7 ফুট লম্বা পিশাচটিকে দেখতে পান। তাই সে বুঝতে পারে যে রাতে এই পিশাচ যেখানেই যাক, দিনে এই পিশাচ এখানেই থাকে। সেখানে দাঁড়িয়ে কিমের পার্কের একটি কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন যে দ্য ফক্স কাটস দ্য টাইগার্স ওয়েস্ট। কোরিয়ার মানচিত্র একেবারে বাঘের মতো দেখায়, অর্থাৎ বাঘ মানে কোরিয়া। স্পষ্ট করে বললে, যখন কোরিয়া এবং জাপানের মধ্যে যুদ্ধ চলছিল তখন জাপানিরা জাদু মন্ত্রের সাহায্যেও কোরিয়াকে পরাজিত করার চেষ্টা করেছিল। সে সময় কোরিয়ার মাটিতে অনেক ধাতব রড পুঁতে দেয়া হয়েছিল, যা জাপানি রিচুয়াল অনুসারে কোরিয়ার ইতিবাচক এবং নেতিবাচক শক্তিকে বিঘ্নিত করে কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য করা হয়েছিল। এই রডগুলো সম্পর্কে কোরিয়ান শামানরা জানতে পারলে তারা এই রডগুলো বের করতে শুরু করে। তবে তখন কোরিয়ান লোকেরা এই শামানদেরকেই কবরচোর ভাবে বা গুপ্তধনের লোভে সেখানে যাওয়া মানুষ মনে করে। শামানদের দ্বারা সেই রডগুলোর সব তুলে ফেললেও এখনো একটি রড তারা মাটি থেকে বের করতে পারেনি, কারণ সেই রডটি জাপানিরা তাদের জেনারেলের দেহে পুঁতে দিয়েছিল। একটি রিচুয়ালের মাধ্যমে জাপানি জেনারেলের দেহ কেটে তার মধ্যে ধাতব রড রাখা হয় এবং সাথে অনেক মানুষের অঙ্গও ব্যবহার করা হয়। এই পুরো প্রক্রিয়ার জন্য জেনারেলের দেহ ব্যবহার করা হয়, কারণ জেনারেল খুব সাহসী ছিল আর মৃত্যুর পরেও তার আত্মা এই রডের রক্ষা করে। এখন সেই জেনারেল যিনি পিশাচে পরিণত হয়েছে, যার দেহে সেই ধাতব রড ছিল, তার কফিনটি এই কারণে উলম্বভাবে খাড়া করা হয়েছিল কারণ কোরিয়ায় লাগানো বাকি সব রডও উলম্বভাবে খাড়া করা ছিল। এখন যাতে কেউ সেই রড বা জেনারেলের দেহ খুঁজে না পায়, তাই তার উপর পার্কের দাদার দেহ কবর দেয়া হয়েছিল, কারণ তিনি একজন কোরিয়ান জেনারেল ছিলেন, তাই কেউ এই কবর খুলবে না। এখন কিম ভাবে হয়তো সেই রডটি মাটির ভেতরেই রয়েছে, তবে সে বুঝতে পারে না সেই রডটি পিশাচ জেনারেলের শরীরেই লাগানো। এরপর কিম আর তার সহকারী এবং হারিম প্ল্যান করে তারা রাতে সেই কবরের জায়গায় যাবে। হারিম সেই পিশাচকে দুর্বল করবে তার রিচুয়ালের মাধ্যমে, আর এই ফাঁকে কিম আর তার সহকারী রডটি মাটির নিচ থেকে তুলে নষ্ট করবে। প্ল্যান অনুযায়ী রাতে তারা সেখানে যায় এবং হারিম পিশাচকে তার পিছে নিয়ে যায়। পিশাচটি হারিমকে মারার অনেক চেষ্টা করে, তবে তার দাদির আত্মা তাকে প্রটেক্ট করে। অন্যদিকে অনেকটা মাটি খুঁড়েও কিম কোনো রড খুঁজে পায় না, আর তখনই পিশাচটি সেখানে এসে তার উপর হামলা করে, তাকে প্রায় আধমরা করে দেয়। তখন হারিম সেই পিশাচের গায়ে রিচুয়ালের রক্ত ঢেলে দেয়, তাই সে কিছুটা শান্ত হলেও আবার সে হারিমের গলা চেপে ধরে
আর তখন কিম সেই পিশাচের দিকে তাকিয়ে একটা ভিশন দেখতে পায়। শেষ রডটি সেই পিশাচের গায়েই লাগানো হয়েছে, সেই কিসুনে নামের মনকের কালো জাদু দ্বারা। কিম বুঝতে পারে ডাওইজম নামে এক প্রকার কালো জাদু করা হয়েছে সেই জেনারেলের দেহটি দিয়ে, আর এখানে ফায়ার এবং মেটাল ব্যবহার করা হয়েছে। আর এখন এই জাদু নষ্ট করতে হলে এই পিশাচের শরীরে কাঠ আর রক্ত লাগাতে হবে। তাই সময় নষ্ট না করে তিনি একটি কাঠের উপর তার নিজের রক্ত লাগায় এবং সেটি দিয়ে জেনারেলের উপর হামলা করে দেয়, যার ফলে সেই জেনারেল মারা যায় এবং সেই শেষ রড যা কোরিয়াকে ধ্বংস করার জন্য মাটিতে পোতা হয়েছিল তাও শেষ হয়ে যায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।